বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির আজকের আরো একটি লাইভ সেশন প্রোগ্রামে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের প্রোগ্রামে একজন গুণী ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন। উনি একাধারে একজন সফল ব্যবসায়ী, একজন বিশিষ্ট সমাজসেবক এবং একই সাথে ওনার আরো একটি পরিচয় আছে। বিশ্ববিখ্যাত যেই জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাটা কোম্পানির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হিসেবেও তিনি একটা সময় কর্মরত ছিলেন। তো আজকে আমাদের সাথে ঢাকার ধানমন্ডি থেকে সরাসরি যোগ দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি জনাব মাজহারুল ইসলাম। ওনার আরো একটি পরিচয় আছে। আমাদের এই প্রতিষ্ঠানে ওনার প্রায় কোটি টাকার উপরে বিনিয়োগ আছে। বিস্তারিত পুরো বিষয়গুলো আমরা ওনার কাছ থেকেই শুনবো। তো জনাব মাজহারুল ইসলাম, আজকের এই সভায়, আজকের এই লাইভ প্রোগ্রামে আপনি মূল্যবান সময় দিয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আপনাকে সালাম জানিয়ে আজকের এই লাইভ সেশনটি শুরু করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের আজকের সেশনের শুরুটা আমরা করতে চাই আপনার জয়েনিং এর হিস্ট্রিটা দিয়ে। আমি যতদূর আপনার সাথে কথা বলে জেনেছি যে আপনি আসলে প্রচুর পরিমাণে এই প্রতিষ্ঠানটাকে ভালোবেসেছেন এবং প্রচুর ইনভেস্ট আছে আপনার মাল্টিপারপাস ট্রি প্ল্যান্টেশন সামগ্রিক বিষয়। তো আপনার জয়েনিং হিস্ট্রিটা যদি আমাদেরকে একটু বলতেন জনাব মাজহারুল ইসলাম। জি, ইন্টারেস্টিং ব্যাপার। আমি বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানি করে আসার পরে আরেকটা কোম্পানি নিজে বাংলাদেশের একটা একটা কেমিক্যাল কোম্পানি। এই ঘটনার প্রতিষ্ঠাতা আমি, প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর এবং 10 বছর চালাই এই কোম্পানিটা। কিন্তু যখন একটা আমার যেহেতু চাকরি করে আসছি, আমার টাকা পয়সা ছিল না, সামান্য টাকা পয়সা দিয়ে শুরু করি, কিন্তু ব্যাংক আমাদের প্রচুর হেল্প করছে। ব্যাংক থেকে টাকা নিয়ে আমরা প্রতিষ্ঠানটা চালাই। কিন্তু উদ্দেশ্য ছিল যেহেতু আমি দীর্ঘ 40-45 বছর যাবৎ দেশ বিদেশের মানুষের সাথে যোগাযোগ, ইন্টারন্যাশনাল মার্কেটে আমার পদচারণা, দেশে বিদেশে ঘোরাফেরা করেছি, অনেকের সাথে পরিচিত ছিল, অনেক বিদেশি কোম্পানির সাথে। সেই সুবাদেই বলতে পারেন যে এক সময় আমি যখন দেখলাম যে আমার কোম্পানি আমাদের নিজস্ব টাকা দিয়ে আর বেশি দূর আগাইতে পারবো না, কোম্পানির ব্যয় ব্যয়ভার বহন করে কোম্পানির উন্নতি করা এবং দেশের সমাজের বিভিন্ন মানুষের জন্য কাজ করা খুবই ডিফিকাল্ট। তো চিন্তা করলাম কেমনে ফরেন ইনভেস্টমেন্ট এখানে আহরণ করি। এক পর্যায়ে সংক্ষেপে বলবো কিন্তু যাতে করে আপনার সুবিধা হয়। তো এক পর্যায়ে আমরা একটা চাইনিজ ইনভেস্টমেন্ট আনতে সক্ষম হলাম। খুব ভালো কোম্পানি, যাদের সিঙ্গাপুর মার্কেটে 30% শেয়ার হোল্ড করে, এমন একটা কোম্পানি ইনভেস্ট করতে রাজি হলো। কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে এটার ইনভেস্টমেন্ট হলো না। কেউ আমাদের বিরুদ্ধে, এটার বিরুদ্ধে কলকাঠি না আসছে, আমরা ইনভেস্টমেন্টটা পেলাম না, আমরা ফেল করলাম। ফেল করার পরে কোম্পানিটা আমরা রাখতে পারলাম না, ছেড়ে দিলাম যে এই কোম্পানি আমরা চালাতে পারবো না। কেমিক্যাল ইন্ডাস্ট্রি বিশাল ইন্ডাস্ট্রি, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করলে এখানে ইনভেস্টমেন্টে কোনো সমস্যা হবে। তো ওই পর্যায়ে কোম্পানি ছাড়ার পরে যখন আমার হাতে বেশ টাকা পয়সা আসতো, তো এক পর্যায়ে ভাবলাম যে এখন আমি কি করি। এর চিন্তা ভাবনা করতে 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 আমার সামনে চলে আসছে 10 সালের জুন মাসে যে ডেস্টিনির একটা ইনফরমেশন পেয়ে গেলাম যে ডেস্টিনি একটা ভালো কোম্পানি, 10-12 বছর যাবত চলতেছে, খুব ভালো। 10-11টা মামলা হয়েছে, এর বিরুদ্ধে কোনোটাই দোষী সাব্যস্ত হয় নাই। মানে খুব জেনুইন কোম্পানি, ভালো ওয়ার্কিং প্রোফাইল আছে এখানে, ভালো ডেভেলপমেন্ট করার স্কোপ আছে এখানে। আমি ভাবলাম ইন্ডাস্ট্রি আর করবো না, তাহলে ডেস্টিনিতে ইনভেস্ট করি। তো ঠিক ওরকম প্রোগ্রাম দেখলাম কয়েকটা, দেখে খুব ভালো লাগলো। ভালো লাগার পরে দেখলাম যে খুব ভালোই এখানে ইনভেস্ট করলে তো প্রসপেক্ট আছে। সেই এক পর্যায়ে আমি ডেস্টিনিতে প্রায় 10 লক্ষ টাকা দিয়ে আমি ডিআইডিসি প্যাকেজ নিয়ে শুরু করি 2010 সালের জুন মাসে। এরপরে যে কোনো কারণে হোক আরো অনেক প্রোগ্রাম আমি দেখলাম, বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম। অনেক জায়গায় ডায়মন্ড, ক্রাউন, তাদের সঙ্গে আমি চলাফেরা করতাম, তাদের যেতাম। অনেক জায়গায় নিজেকে বক্তব্য রাখতাম। আমাকে অনেক সময় এমন ভাবে মানুষ চিনতো
যে আমি একটা বিশাল কোম্পানি ছেড়ে আসছি এবং একটা বড় কোম্পানির মালিক হওয়া সত্ত্বেও আমি কিন্তু এগুলো ছেড়ে দিয়ে দেশ নিয়ে ইনভেস্ট করতে আসছি। এগুলো শুনে মানুষ খুব ইনফ্লুয়েসড হতো, রিয়েলি মানুষ ইনফ্লুয়েসড হতো এবং তারা মানে এমন ভাবে জয়েন করতো, তারা কোনো কিছু চিন্তা করতো না দেশ থেকে জয়েন, এমন একটা সময় ছিল। আমি দেখলাম যে এটা তো একটা আমার জন্য একদিকে ভালো আর একদিকে খারাপ। একদিকে মানুষ আমাকে দিকে জয়েন করতে, আরেকদিকে জয়েন করবে। এরকম করতে 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 অনেক মানুষ জয়েন করলো বিভিন্ন বিভিন্ন ব্রাঞ্চে। মানে আমাদের আমাদের গ্রুপে গ্রুপে জয়েন করলো প্রচুর মানুষ, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ দেখ। অনেক আমাদের যে ট্রেনার ছিল, নাম বলবো না, যারা ট্রেনার, অনেক ট্রেনার আমাকে কিন্তু তারা করে দিত তাদের প্রোগ্রামে বক্তৃতা দেওয়ার জন্য। তো এইগুলো আমি এনজয় করতাম, ভালোও লাগতো। মানুষকে খুব রেসপেক্ট করতো, আমি মানুষকে খুব রেসপেক্ট করতাম, সম্মান দেখাইতাম, তারাও সম্মান দেখাইতো। এক পর্যায়ে আস্তে আস্তে 2011 সালে আমি একটা ডিভিডেন্ড পেলাম, এই যে মাল্টিপারপাজের টাকার একটা ডিভিডেন্ড পেলাম, ভালো ডিভিডেন্ড। এই একটাই ডিভিডেন্ড পেয়েছিলাম 11 সালের শুরু। এরপরে 12 সালে মার্চে যখন কোম্পানিটা যখন পত্রিকায় লেখালেখি শুরু হলো যে এরকম, তখন আমার একটা সন্দেহ হলো যে কেন হচ্ছে। তো আমি বুঝতে পারছিলাম না কেন হচ্ছে। এক পর্যায়ে মনে হলো যে এটা বোধহয় ফলস ইনফরমেশন, যে কোনো কারণে হোক দেশ নিয়ে কোনো অপরাধ করেনি, ফলস ইনফরমেশন, ঠিক হয়ে যাবে। কিন্তু আমি ইনভেস্টমেন্ট করতে থাকি, 1,000 ইনভেস্ট করলাম আপনার এই মাল্টিপারপাস শেয়ারে, পাউলোনিয়া ট্রি, তারপরে ডিআইবিসি। তখন কিন্তু ডিআইবিসি তে করছিলাম না, বিশেষভাবে মাল্টিপারপাসের শেয়ারই করছে। 10,000 টাকা আর 20,000 টাকা ছিল, 20,000 টাকা, পরে হলো 10,000। করতে 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 আমার টিমে প্রায় 1,500-2,000 লোক হয়ে গেল। এবং আমি একটা জিনিস স্বপ্ন দেখা শুরু করলাম, কোম্পানির বিরুদ্ধে মামলা হচ্ছে হচ্ছে ভাব, এখনো মামলা রুজু হয়নি, এমন একটা অবস্থা, লেখালেখি হচ্ছে। আমার স্পিডটা যখন বেড়ে গেল, জানি না কেন, আল্লাহ তাআলা আমার speed, আমি ইনভেস্টমেন্টের গতিটা একটু বাড়িয়ে দিলাম। মনে করলাম এই মুহূর্তে যখন ইনভেস্ট করতে দেখলাম মাঝখানে এই মে জুনের দিকে বোধহয় হবে, এপ্রিল মে জুন, এদিকে দেখা গেল যে সাইকেল হচ্ছে না কারো, আমার সাইকেল হতে হতে দেখা গেল প্রায় 15টা থেকে 20 সাইকেল আমার হয়ে গেল। যখন কোম্পানির কারো সাইকেল হচ্ছে না, এবং কোনো ডায়মন্ডের সাইকেল নাই, শুধু কাউন্ট একজনের সাইকেল আছে, আর কোনো ডায়মন্ডের সাইকেল নাই। এমন পর্যায়ে আমার ছিল কতটা, 18টা, মনে হয় 20টা সাইকেল হয়ে গেল একাতে, আমি গোল্ড থেকে প্লাটিনাম হয়ে গেল। এবং কি যে এটা ধারে কাছে চলে গেলাম, 2-1টা টাকা বাকি ছিল। তো এই যে ইনভেস্টমেন্ট করার যে গতিটা, এটা আমাকে তখন যদি মানুষ দেখতো তো মানুষ পাগলই বলতো এটা কেন হচ্ছে। আমি ভাবতাম কি এই দেশের যদি ডেস্টিনি একদিন ফিরে আসে, তো আমি যে ইনভেস্টমেন্ট করলাম, দুইভাবে ইনভেস্টমেন্ট করি। একটা হলো আমি প্যাকেজ নিয়েছি, সঙ্গে সঙ্গে আরেকটা ম্যান পাওয়ারের ইনভেস্ট করেছে। যে লোকগুলি বেকার, বাংলাদেশের শিক্ষিত ছেলে মেয়েগুলো যদি একটা ছেলে যদি একটা বড় কোম্পানিতে ঢুকে যায় সুযোগে, তাহলে এরা তো একদিন তাদের এক্সেপ্ট করতে পারবে, এই কোম্পানি ডেভেলপমেন্ট হবে, তাদেরও নিজেরও ডেভেলপমেন্ট। এই চিন্তা ভাবনা থেকে আমি কিন্তু এই ইনভেস্টমেন্ট করেছি। আপনি ধরতে পারেন আমার যতগুলি প্যাকেজে ইনভেস্টমেন্ট আছে, তার চেয়ে বেশি ইনভেস্টমেন্ট হলো ম্যান পাওয়ার। তো এইভাবে আমার প্রায় 1.5 কোটি টাকা কিন্তু এখানে হয়েছে। আমি আপনাকে বা কোম্পানিকে কখনোই আমি এত টাকা ভাউচার দেখাতে পারবো না। আমি ভাউচার দেখাতে পারবো 50-60-70 লাখ টাকার ভাউচার, ওগুলো আমি বলবো না এখন, আর কোনো প্যাকেজের নাম বলবো না। এটা তো বিজনেস কৃষি হিসেবে আমি দেখি, এখন আর বলবো না। আপনাকে যা বলতে আগে সেগুলো তো আপনি খুব করেছেন, বিভিন্ন প্রোগ্রামে খুব করেছেন, এগুলো আর বলবো না। তবে ডেস্টিনেশন ইনভেস্টমেন্ট আমার 1 থেকে 2 এর মতো, 2 কোটির মতো আমি এই ইনভেস্টমেন্ট গুলো করে একটা পরবর্তী সময় দেখলাম যে আমি তো বোকা হয়ে গেলাম, মানে তো বন্ধ হয়ে গেল। যখন টোটালি বন্ধ হয়ে গেল, বন্ধ হওয়ার আগে দিয়ে আমার যে প্যাকেজের, আমার যে সাইকেল লেভেল, বিভিন্ন লেভেল, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল সাইকেল এমন ভাবে হচ্ছিল, আমার 50-60টা সেন্টার থেকে আমার ইনকাম আসছে প্রতি সপ্তাহে। এই টাকাগুলো দিতে পারছিল না। একসময় আমাকে বললো আপনি এগুলো সবগুলো দিয়েন না, অন্যদের কিছু কিছু দেই। আমি পরে এগুলো অনেকগুলো রেখে দিছি ঘরে, এগুলো খাই ফেলছি, আগের মধ্যে এগুলো নাই, এগুলো হারিয়ে গেছে। কিন্তু ইতিমধ্যে এই 12 বছরে আমার তো আরো 2-4 কোটি টাকা খরচ করে আমার সংসার চালাইতে হচ্ছে। ছেলে মেয়েরা তখন সবাই ইউনিভার্সিটি করতো, আমার 3 ছেলে মেয়ে সবাই ইউনিভার্সিটি ছাত্র। তখন
এদেরকে পড়াশোনা করে আমার আরো 1 কোটি টাকা খরচ হয়ে গেছে। এইগুলি করতে 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 এখন তো আমার একবারে পকেট খালি, এমন অবস্থা যে আমি এখন যে পকেটে টাকা খরচ করে এখন যাবো এরকম টাকা আমার কাছে নেই। কোম্পানির জন্য করতে করতে নিজে সবকিছু কোম্পানিকে দিয়ে ফেলছি, এরকম মনে হচ্ছে। যাই হোক, এটা হলো আমার হিস্ট্রি। মোটামুটি এভাবে জয়েন করলাম, এইভাবে ফিনিশ হলো, এখন এই অবস্থা আছি। এখন যদি আমার কাছ থেকে আপনি সত্যি কিছু জানতে চান তাহলে পয়েন্ট টু পয়েন্ট আমি উত্তর দিতে চেষ্টা করবো। আমার কোম্পানি করতে গিয়ে এবং কোম্পানিতে জব করতে গিয়ে যেসব অভিজ্ঞতা হয়েছে, বিদেশি কোম্পানিতে মাল্টিনেশনাল কোম্পানিতে জব করতে গিয়া এবং নিজের কোম্পানি করতে গিয়ে এবং স্নেহিতে কাজ করতে গিয়ে যে 2.5 বছরের যে অভিজ্ঞতা হয়েছে, আমি এগুলি সম্মিলিত ভাবে আপনাকে জবাব দেওয়ার চেষ্টা করবো। আমি সবকিছু আমার অভিজ্ঞতা আলোকে বলবো, কোনো কথা আপনাকে আমি ফুটিয়ে ফাঁপিয়ে বলার চেষ্টা করবো। যেগুলো আইনগত ভাবে আমার জানা আছে সেগুলো বলবো। হয়তো আমার ভুল হতে পারে, এটা জানি না আমি, কিন্তু আমি যেগুলো জানি সেগুলো বলবো। আপনি অন্য প্রশ্ন যাইতে পারেন। জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ। আপনার কথা শুনে আসলে মানে বিস্মিত হচ্ছিলাম যে লেখালেখি শুরু হওয়ার পর আপনার বিনিয়োগটা আপনি আরো বাড়িয়ে দিয়েছেন। লেখালেখি শুরু হওয়ার পর আপনি আরো বেশি পরিমাণে টাকা রেখেছেন প্রতিষ্ঠানে। আপনার কথায় যেটা বুঝলাম আর কি। জি মানে জি মানে যখন আপনার কারো কোনো লেভেল হয় না, কারো কোনো সাইকেল হয় না, যখন সবার ব্যবসা বন্ধ তখন আপনার সাইকেল চলছে এবং আপনি লেখালেখির ভিতরেই মানে উইকলি হচ্ছিল আপনার। শুনে মানে একটু অবাকই হলাম জি যে আসলে তখন কি পরিমাণ বিশ্বাস এবং কি পরিমাণ ভালোবাসা নিয়ে প্রতিষ্ঠানকে আসলে আপনি সাপোর্ট করেছেন। এনিওয়ে, তো এই যে এত এত বিনিয়োগ, আপনার বেশিরভাগ বিনিয়োগই যা দেখলাম যে মাল্টিপারপাস ট্রি প্ল্যান্টেশন, এই এভারেজে ট্রি প্ল্যান্টেশন এবং মাল্টিপারপাস এই দুটো মিলেই সম্ভবত আপনার বিনিয়োগ। আর এর বাইরেও আরো কিছু বিনিয়োগ আছে। তো আমি আহ, আপনি মাল্টিপারপাসের একটা তথ্য আমি শেয়ার করি আপনার সাথে। যেহেতু আপনি একজন ব্যবসায়ী এবং বিভিন্নভাবে ব্যবসা করেছেন, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেছেন, কোম্পানিও পরিচালনা করেছেন, তো কোম্পানি আইন সম্পর্কে আশা করি আপনি একটা ভালো তথ্য আমাদেরকে দিতে পারবেন। তো আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্পষ্ট? একটু সাউন্ডটা কম হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি একটা মিনিট। এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন এখন সাউন্ড ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এখন আপনাকে একটা তথ্য দেই। যেহেতু আপনি কোম্পানি আইন সম্পর্কে ভালো ধারণা রাখেন, একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকও বটে এবং বাটাতে আপনি দীর্ঘদিন কান্ট্রি ডিরেক্টর ছিলেন। তো ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানির যে লিগ্যালাইজ যেই লজ এন্ড অ্যাক্টিভিটিস এন্ড রেজুলেশন, এগুলো আশা করি আপনি ভালো বলতে পারবেন। তো আমি একটা একটা তথ্য দিই আমাদের কক্সেস বাজারের যে হোটেলটা, সেই হোটেল সম্পর্কিত একটা বিষয়ে। আমাদের কক্সবাজারের যে হোটেলটা, এটা বেসিক্যালি ছিল কনফিগার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড নামে একটা কোম্পানি, তাদের তৈরিকৃত একটা প্রতিষ্ঠান। তো কিছু দূর পর্যন্ত বা কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি হওয়ার পর অর্থাভাবে এই প্রতিষ্ঠানটা এই হোটেলটা আর তৈরি করতে পারছিল না, তখন ডেস্টিনি সেটা কিনে নেয়। কিনে নেওয়ার পর ওইটা হয় ডেস্টিনি কনফিগার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন, সামথিং লাইক দ্যাট, মানে একটা 5 স্টার হোটেল যেটা ডেস্টিনি কিনে সেটা আর কি। তো এখানে যে জিনিসটা ঘটেছে, সম্পূর্ণ টাকাটা কিন্তু ডেস্টিনি মাল্টিপারপাসের, কিন্তু এই টাকাটা ডেস্টিনি মাল্টিপারপাসের হলেও এই হোটেলের শতভাগ মালিকানা কিন্তু ডেস্টিনি মাল্টিপারপাসকে দেওয়া হয় নাই। কি করা হয়েছে আমি একটু আপনাকে তথ্যটুকু দেই। এর ভিতরে এখান থেকে মাল্টিপারপাস থেকে 40 কোটি টাকা প্রজেক্ট লোন দেখানো হয়েছে ডেস্টিনি ডেভেলপার্স লিমিটেডে। এরপর ডেস্টিনি ডেভেলপার্স লিমিটেডের নামে এই হোটেলটা 40 কোটি টাকার মধ্যে 30 কোটি টাকা বা 32 কোটি টাকা কম বেশি এটা দেখানো হয়েছে জায়গার দাম, আর বাকিটা দেখানো হয়েছে নির্মাণের যে খরচ হয়েছিল ইনফ্রাস্ট্রাকচার সেটা। তার মানে কাগজে কলমে মাল্টিপারপাসের কোনো এখতিয়ার কিন্তু আপনি চাইলেও এই হোটেলে করতে পারতেছেন না। কেন? কারণ মাল্টিপারপাসের টাকাটা ডেভেলপার্সের নামে প্রজেক্ট লোন গেছে, ডেস্টিনি ডেভেলপার্স, সেই প্রজেক্ট লোন থেকে তারপরে ডেস্টিনি ডেভেলপার্সের নামে কেনা হয়েছে এই হোটেলটা। এখন দেখেন, ডেস্টিনি ডেভেলপার্সের মালিকানার যে ব্যাপার, যেটা 40% মালিকানা ডেস্টিনি ডেভেলপার্স লিমিটেডের নামে, 20% মালিকানা ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের নামে, 30% মালিকানা ডেস্টিনি মাল্টিপারপাসের নামে,
আর বাকি 10%, 5% হলো ইঞ্জিনিয়ার শেখ তৈয়বুর রহমান, আমাদের একজন ডিরেক্টর ছিলেন, আর আরেকজন নেপাল চন্দ্র বিশ্বাস, এই দুইজনের নামে। তো আমার প্রশ্ন হলো, মাল্টিপারপাসের নামে পুরো টাকাটা মাল্টিপারপাসের, তাহলে সরাসরি মাল্টিপারপাসের নামে না কিনে ডেস্টিনি ডেভেলপার্সের নামে কেনার কারণে ডেস্টিনি ডেভেলপার্স কোনো বিনিয়োগ না করেও 40%-এর মালিক হয়ে গেল, 2000 লিমিটেড কোনো বিনিয়োগ না করেও 20%-এর মালিক হয়ে গেল, আর ইঞ্জিনিয়ার শেখ তৈয়বুর রহমান এবং নেপাল চন্দ্র বিশ্বাস কোনো বিনিয়োগ না করেও ওনারা 5% করে মালিক হয়ে গেলেন। তার উপর সমবায় আইন অনুযায়ী এবং আমাদের ডেস্টিনি মাল্টিপারপাসের উপ আইন অনুযায়ী মাল্টিপারপাসের পক্ষে কোনো প্রতিষ্ঠানে 5 লাখ টাকার অধিক বিনিয়োগ করতে গেলে সমবায় অধিদপ্তরের অনুমতি নেওয়া লাগে। তো সরাসরি যদি মাল্টিপারপাসের নামে হোটেলটা কেনা লাগতো, তাহলে সমবায় অধিদপ্তরের অনুমতি নেওয়া লাগতো, আর সমবায় অধিদপ্তরের অনুমতি নিলে এখানে 9-6 করা যেত না। এই কারণে সমবায় অধিদপ্তরে যেন যাওয়া না লাগে, এই কারণে প্রজেক্ট লোন আগে দেওয়া হয়েছে ডেস্টিনি ডেভেলপার্সে। এরপরে ডেস্টিনি ডেভেলপার্স থেকে হোটেল কেনা হয়েছে। এই ডেস্টিনি ডেভেলপার্স থেকে হোটেল কেনার কারণে সমবায় আইন তো আর এখানে লাগতেছে না। সবকিছু মিলে এই জায়গাটায় শতভাগ টাকা মাল্টিপারপাসের, কিন্তু কাগজে কলমে মালিকানা ডেস্টিনি ডেভেলপার্স হয়ে মাত্র 30% মাল্টিপারপাসের, আর বাকি 70% অন্যদের নামে চলে গেছে, যারা এখানে এই হোটেলের বিনিয়োগে 1 টাকাও দেয় নাই। তাহলে সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয়, প্রথমত এখানে তৎকালীন প্রতিষ্ঠানের পক্ষে যারা দায়িত্বে ছিলেন তারা প্রথমত কোম্পানি আইন ভঙ্গ করেছেন, দ্বিতীয়ত সমবায় আইন ভঙ্গ করেছেন, এবং এই দুইটা আইন ভঙ্গের মাধ্যমে এই মাল্টিপারপাসের গ্রাহক হিসেবে আমাদের 8.5 লাখ বিনিয়োগকারীর যেই অর্থ, সেই অর্থর সঠিক বিনিয়োগ না করে এইখানে এক ধরনের শুভঙ্করের ফাঁকির ঘটনা ঘটেছে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝতে পারছি, কোম্পানি আইন 1994 এবং সমবায় আইন, এই দুইটার সমন্বয়ে। তো জনাব মাজহারুল ইসলাম, আপনি একজন ব্যবসায়ী মানুষ, রানিং একজন বিজনেসম্যান, একটা প্রতিষ্ঠানও আপনি পরিচালনা করছেন অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর অফ এ লিমিটেড কোম্পানি। এই ব্যাপারে আপনার কাছ থেকে আমরা একটু কোম্পানিগত তথ্য সম্পর্কে জানতে চাচ্ছি। ধন্যবাদ। তো ধন্যবাদ আপনাকে, আপনি যা বলেছেন। তো আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে কাজগুলো এখানে হয়েছে সম্পূর্ণটাই একটা বেআইনি কাজ, সম্পূর্ণ কাজটা একটা বেআইনি, মানে কোনো আইনের আশ্রয় নেওয়া হয়নি। প্রথম, এটা হলো ডেস্টিনি 2000 লিমিটেড হলো একটা কোম্পানি যেটাকে বলা হবে ডেস্টিনি গ্রুপের মাদার কোম্পানি। আর বাকি যে কোম্পানিগুলো হয়েছে ডেস্টিনি নাম দিয়ে, সেগুলো কি বলতে পারেন আপনি, গ্রুপেরও কিছু নিয়ম আছে, সেই নিয়মের ভিতরে আমি যাচ্ছি না, কারণ ওই নিয়মগুলো তো আমার সামনে নাই, এই মুহূর্তে ডেস্টিনি কি নিয়ম ফলো করছেন জানি না। গ্রুপের বাকি সদস্যরা হলো ডেস্টিনির সিস্টার কোম্পানি, ডেস্টিনি লিমিটেডের সিস্টার কোম্পানি। একটা সিস্টার কোম্পানি একটা মাদার কোম্পানির সঙ্গে রিলেটেড থাকতে পারে, অনেকগুলি সিস্টার কোম্পানি মাদার কোম্পানির সঙ্গে রিলেটেড থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা সিস্টার কোম্পানি এনে কিন্তু নাম দেওয়া হয়েছে লিমিটেড কোম্পানি। প্রত্যেকটা সিস্টার কোম্পানি আবার ইন্ডিভিজুয়ালি একটা লিমিটেড কোম্পানি। একটা লিমিটেড কোম্পানি মানিয়ে হলো সে ইজ দ্য আন্ডার অফ আর্টিকেল অফ ইউনিয়নের নাম 1994। অর্থাৎ সিস্টার কোম্পানি গুলোও কিন্তু এখানে আর্টিকেল অফ মেমোরেন্ডাম মেনে চলে, তার ম্যানেজমেন্ট আছে, সভাপতি আছে, সেক্রেটারি আছে, সভাপতি আছে, অথবা চেয়ারম্যান আছে, এমডি আছে, তাদেরও একটা বডি আছে। তো সেখানে ডেস্টিনি লিমিটেডের যে বডি, এই বডি কিন্তু একটা আর্টিকেল অফ মেমোরেন্ডাম দ্বারা কিন্তু কভার্ড। আবার ওই সিস্টার কোম্পানি গুলো একটা আর্টিকেল অফ মেমোরেন্ডাম দ্বারা কভার্ড। এখানে মাল্টিপারপাসের 8 লক্ষ 8.5 লক্ষ লোকের অর্থের টাকা 4-5 জনের নামে দুইটা কোম্পানি, দুজন ব্যক্তি বা 3জন ব্যক্তি, দুজন ব্যক্তি 3টা কোম্পানির নামে দিয়ে দেওয়া সম্পূর্ণ বেআইনি। এটা এমনকি এটা ফৌজদারি অপরাধ হতে পারে। তবে তবে একটা জিনিস হতে পারে, যদি কোনো সিস্টার কোম্পানি মাদার কোম্পানিকে কোনো টাকা দেয় লোন হিসাবে, তো দিবে একটা আইনের মাধ্যমে, চুক্তির মাধ্যমে, একটা আর্টিকেল অফ মেমোরেন্ডাম, ইন্টারনাল মেমোরেন্ডামের ভিতর দিয়ে একটা চুক্তি থাকবে। এই চুক্তির মধ্যে দেওয়া থাকবে কত টাকা দেওয়া হলো, কত দিনের জন্য দেওয়া হলো, কবে ফেরত দিবে, কি ইন্টারেস্ট দিবে, ব্যাংকের হিসেবে দিবে না অন্য হিসেবে দিবে, বেশি দিবে না কম দিবে, এগুলো
এই টোটাল বডি, এই সিস্টার কোম্পানির বডি এবং 2000 লিমিটেডের বডি একসাথে বসে সিদ্ধান্ত নেবে, কনসার্ন পার্সনরা সিদ্ধান্ত নেবে যে কিভাবে টাকাগুলো ফেরত আসবে ডেস্টিনি মাল্টিপারপাস লিমিটেডের কাছে। সেই চুক্তি যদি ভঙ্গ করা হয় এবং যদি সমবায় অধিকার যদি জানানো না হয়, সম্পূর্ণটাই বেআইনি, এটা টোটালি ফৌজদারি একটা ফৌজদারি অপরাধ। এবং এগুলি যারা করেছে, তখন যারা যারা এটার মধ্যে জড়িত ছিল, যদি এমডি থাকে বা অন্য ডাইরেক্টর যদি থাকে, তাদের যদি সরাসরি বর্তমান যে হাইকোর্ট নির্ধারিত যে মাননীয় বোর্ড কাজ করছে ডেস্টিনি 2000 লিমিটেড এবং টোটাল ডেস্টিনি পরিচালনা করছে, তাদের 100% এখতিয়ার আছে এইটার বিরুদ্ধে একটা ফৌজদারি মামলা করার জন্য। ফৌজদারি মানে ফটকাবাজি, আমরা বলি ফটকাবাজি, বাংলা বলি ফটকাবাজি। তো যাই হোক, ফৌজদারি মামলা করতে পারবে এবং এই মামলাটি যদি মহামান্য বোর্ড চেয়ারম্যান এবং চেয়ারম্যান সাহেব এবং অন্যান্য ডাইরেক্টর সাহেব যারা আছেন তারা মিলিত হয়ে মামলা করে এবং মামলার দ্বারা একবার কড়া একটা বিচার হবে এই মামলা। এই অপরাধটা যারা করেছে, তারা অপরাধটা করেছে 8.5 লাখ মানুষের সঙ্গে এবং সারা দেশের সঙ্গে। 1.5 লক্ষ মানুষ কিন্তু সারা দেশব্যাপী এবং দেশ বিদেশে মিললে কিন্তু সারা লোক এই লোকগুলো বুকের মধ্যে ছুরি মারছে ডাইরেক্ট। একটা ছুরি যদি আপনার 1 হাত লম্বা হয়, যদি বুকে মারা হয়, লোকটাকে যেভাবে হত্যা করা হবে ছুরি দ্বারা, ঠিক ডেস্টিনি 2000 লিমিটেডের লোক বা কনসার্ন ব্যক্তিরা এই 8.5 লক্ষ লোকের বুকের মধ্যে এইভাবে ছুরিটা মেরেছে। কিন্তু ছুরিটা মারার কারণে তাদের বিরুদ্ধে একটা কড়া মামলা করা যাবে। এই মামলার দ্বারা তারা আইনে দণ্ডিত হবে, এতে কোনো সন্দেহ নেই। আমার পক্ষ থেকে আমি সংক্ষেপে আপনাকে বুঝাই বললাম, বাকিটা তো আপনি বুঝেই গেছেন কি ঘটনাটা ঘটছে। সম্পূর্ণ বেআইনি কাজ করেছে। এটার বিরুদ্ধে আমি মাননীয় বর্তমান বোর্ডকে অনুরোধ করব, একজন সদস্য হিসাবে ডেস্টিনি গ্রুপের বা ডেস্টিনি 2000 লিমিটেড, ডেস্টিনি মাল্টিপারপাস, ডেস্টিনি প্রেজেন্টেশন সবগুলি শুভেচ্ছা আমি কম বেশি আছি। আর আমি সবার কাছে বিনীত অনুরোধ করব, তারা যেন মানুষের পক্ষে দ্বারা এবং দেশের পক্ষে দ্বারা দেশের মানুষের উপকার করার জন্য তারা যেন এইটুকু করে, অন্তত এই টাকাগুলো যেন ফেরত আসে। এই টাকাগুলো যেহেতু লোন হিসেবে গেছে, লোন হিসেবে ফেরত দিতে হবে। অর্থাৎ লোন যদি না যায় থাকে, এটা তো আরো বড় অপরাধ। আরো বড় অপরাধ করে আরেকজন নিয়ে গেছে, এটা হলো লুটতরাজ করা। লুটতরাজে মামলা হবে। আর লোন নিয়ে থাকে, লোনের ফেরত দিল না কেন, বা 12 বছরে কত টাকা হয়েছে টাকা ঋণের ফেরত দিতে হবে মাল্টিপারপাসকে। সম্পূর্ণ মাল্টিপারপাসের অর্থকে তারা অন্য জায়গায় বিনিয়োগ করেছে উইদাউট এনি ইনফরমেশন টু মাল্টিপারপাস অধিদপ্তর এবং মাল্টিপারপাস লিমিটেড, এবং তাদের টাকাটা সম্পূর্ণ বেআইনি ভাবে স্থানান্তরিত করা হয়েছে। এই জন্য মাননীয় বোর্ডকে আমি অনুরোধ করবো, আপনার এই প্রোগ্রামের ভিতর দিয়ে আমি একটা সুযোগ পেয়েছি, আমি জানতাম না যে এত বড় একটা সর্বনাশ ডেস্টিনি মাল্টিপারপাস করেছে। আমরা জানতাম, আমি যখন মাল্টিপারপাসে টাকা বিনিয়োগ করি তখন জানতাম যে মাল্টিপারপাস সম্পূর্ণ একটা আলাদা বডি এবং এটা শেয়ার মানে ডেস্টিনির শেয়ার। আজকে জানলাম যে মাল্টিপারপাস ডেস্টিনি 2000 লিমিটেডের শেয়ার না, শুধু মাল্টিপারপাস শেয়ার, মাল্টিপারপাস একটা সিস্টার কোম্পানি। যাই হোক, এটা আমার বোঝার বল বা আমি বুঝতে যেটুকু পেরেছি এটুকু বুঝেছি, এর বেশি বুঝতে পারিনি। আবার তো মাল্টিপারপাস এমন একটা প্রতিষ্ঠান, যে কোনো মানুষ একটা প্রতিষ্ঠানে ক্ষতি করতে পারবে, কিন্তু মাল্টিপারপাস এমন একটা শক্তিশালী প্রতিষ্ঠান, সারা দেশব্যাপী 4.5 লাখ থেকে 4.5 থেকে 5,000 মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড নামে কোম্পানি আছে, গভর্নমেন্ট যেগুলো অনুমতি দিয়েছে। আমরা যখন বন্ধ হয়ে যায় 2012 সালে, তখনই ছিল 4,500 মাল্টিপারপাস কোম্পানি। আমাদের দেশে নাম্বার 1 নম্বর কোম্পানি। এত জনবল কোনো কোম্পানি ছিল না। এত বড় একটা কোম্পানি, এত শক্তিশালী একটা কোম্পানি, যে মাল্টিপারপাসের ভিতর দিয়ে আজকে দেশটির সর্বাঙ্গীন উন্নতি করা যায়। আপনি যে মাঝখানে যে আমাকে বললেন যে এই একটা কাজ করা যায়, ডেস্টিনির বর্তমান যে বোর্ড আছে সেই বোর্ড যদি উদ্যোগ নেয় যে নতুন করে ফান্ড কালেকশন করে ডেস্টিনিকে চালানোর জন্য, মাল্টিপারপাসের ডেভেলপমেন্টের জন্য, অন্যান্য প্রতিষ্ঠানগুলিকে তাজা করার জন্য, ডেস্টিনি কার্যক্রমকে চালু রাখার জন্য, তাহলে সেটা করতে পারে। সেটা খুব ভালো উদ্যোগ হবে। হয়তো আমি হয়তো করতে পারবো না, কিন্তু অনেকেই দেখবেন এখানে কিন্তু বিনিয়োগ করবে কোন কাজে? ডেস্টিনির ডেভেলপমেন্টের জন্য, মাল্টিপারপাসের ডেভেলপমেন্টের জন্য, যেসব কাজের জন্য খরচের দরকার, খরচের যেখানে যেহেতু আসছে এখানে কোম্পানি চালাতে হয়, তার জন্য কিন্তু ফান্ড কালেকশন করা যায়। আপনি যে কোনো নাম দিয়ে ফান্ড কালেকশন করতে পারবেন, তবে যে নামে কালেকশন করবেন সাধারণত সেই নামে রাখা ভালো।
ভালো, তবে একটা সাবসিডিয়ারি অ্যাকাউন্ট, একটা সাবসিডিয়ারি অ্যামাউন্ট অফ মানি আপনি কালেকশন করতে পারেন এই দেশটির খরচটার ব্যয় বা বহন করার জন্য। বর্তমানে যে খরচগুলি হচ্ছে কোম্পানি চালাতে গিয়ে হচ্ছে, মামলা মোকদ্দমা পরিচালনা করার জন্য হচ্ছে, কোম্পানিকে চালানোর জন্য হচ্ছে, এই প্রতিদিন মানুষজন আসা যাওয়া করে, মিটিং হয়, বিভিন্ন ধরনের খরচ হয়, এগুলো চালাতে হয়। এটা তো কোম্পানির টাকা তো আর নাই, কোম্পানির টাকা যা আছে এগুলো তো ব্লক করা, সেটা তো সেটা তো কোর্ট ব্লক করে রাখছে, সেটা তো এখন হাতে আসছে না। যে আসা আগ পর্যন্ত আপনার টাকার দরকার, সেজন্য এভাবে মানি কালেকশন করা যায় বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক। বোর্ড যদি মিটিং করে সিদ্ধান্ত নেয় তাহলে সেভাবে টাকা কালেকশন করতে পারে। আর ওই যে বললাম যে মাল্টিপারপাজের টাকা নিয়ে অন্য কোম্পানিদেরকে দিছে, সেখানে কিন্তু সম্পূর্ণ বেআইনি অপরাধ করেছে তারা, বেআইনি কাজ করেছে, সেই জন্য একটা মামলা এখনই কিন্তু করতে পারে এই কনসার্ন ব্যক্তিদের বিরুদ্ধে। রেস্টুরেন্ট টাকাটা কিনে ফেরত আনা যায় মাল্টিপারপাজে রেস্টুরেন্ট লিমিটেড থেকে, বা ওই পাঁচটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থেকে মাল্টিপারপাজের নামে কেমনি আনা যায় টাকাটা, এই এই বলে আনার জন্য একটা মামলা করে সেই সেই আনার প্রসিডিউরটাকে শক্তিশালী করতে পারে বা লিগালাইজ করতে পারে। হ্যাঁ, এই হলো আমার বক্তব্য মোটামুটি এই পয়েন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি পরবর্তী প্রশ্ন করতে পারেন। জি, ধন্যবাদ জনাব মাজহারুল ইসলাম। আমি আরেকটা সম্পূরক তথ্য আপনাকে দেই। আপনার সমবায় আইন এবং আমাদের এই ডেস্টিনির যে উপ আইন, এইটার 13-1 একটা অনুচ্ছেদ আছে, যে অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে যে 5 লক্ষের অধিক কোনো অর্থ কোনো প্রজেক্টে প্রকল্পে বিনিয়োগ করতে গেলে সমবায় অধিদপ্তরের লিগ্যালাইজ অথরিটির অনুমোদন করতে বাধ্যতামূলকভাবে করতে হবে, আদারওয়াইজ এই বিনিয়োগ বৈধ হবে না। তাহলে কক্সবাজারের যে হোটেলটা, এখানে 40 কোটি টাকা যে চলে গেল, এটা কিন্তু সমবায়ের আইনটাকে ফাঁকি দেওয়ার জন্য ডেস্টিনি ডেভেলপার্স এর মাধ্যমে করা হলো গেল এটা। আরেকটা তথ্য আপনাকে দেই, আমাদের যেমন ধরেন এই যে যেই কার্যক্রম যেগুলো আমরা কম বেশি দেখছি, এর ভিতরে আরেকটা বিনিয়োগ আমাদের আছে যেই জায়গাটায় কক্সবাজারের হোটেলের বাইরে। যেমন ধরেন আমাদের ট্রি প্ল্যান্টেশনের একটা জায়গা আছে, আপনি জানেন কি? ওই যে আমাদের টঙ্গী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, এই জায়গাটা কোন প্রতিষ্ঠানের নামে জানেন কি? ট্রি প্ল্যান্টেশনের নামে। না, এখন আমি জানি না, তবে ওই জায়গাটা আমি ভিজিট করেছি এক সময়। এটা ট্রি প্ল্যান্টেশনের নামে। এইখানে দেখেন আরেকটা কোয়েশ্চেন কিন্তু চলে আসে, ট্রি প্ল্যান্টেশনের ইনভেস্টমেন্টের টাকা, সেটা ট্রি প্ল্যান্টেশন বা বনায়নের খাতে ব্যবহার না করে এখানে যে জায়গা কিনে ফেলা হলো, সেটাই কিন্তু আপনি যদি একটু আমাদের ট্রি প্ল্যান্টেশনের সংঘস্মারকটা যদি আপনি দেখেন, দেখবেন এইখানেও কিন্তু সংঘস্মারকের বিধি বহির্ভূত বিনিয়োগ করা হয়েছে। যদিও জায়গা কেনার কারণে আমাদের লস হয়নি, কারণ যেই পরিমাণ জায়গা কিনা হয়েছে ওই ওই জায়গার দাম এখন 2 গুণ 3 গুণ 4 গুণ বা অনেক বেশি, কিন্তু কাজটা কিন্তু নিয়মের বাইরে হয়েছে। এটা হলো দ্বিতীয় একটা পয়েন্ট। তৃতীয় আরেকটা পয়েন্ট আপনার সাথে শেয়ার করি। আমাদের কক্সবাজারের হোটেলের যেই ইস্যুটা, সেই ইস্যুতে আমাদের যেই কার্যক্রমগুলো ছিল, সেই কার্যক্রমগুলো যদি সঠিকভাবে পরিচালিত হতো মাল্টিপারপাসের দ্বারা, তাহলে আজকে মাল্টিপারপাসের যেই কমিটি আছে বা আমরা যারা বিনিয়োগকারী আছি, আমরা কিন্তু শতভাগ হোটেলটাকে ক্যাপচার করতে পারতাম, কারণ আমাদের শতভাগ মালিকানা থাকতো। কিন্তু এখন আমাদের শতভাগ মালিকানা না থাকায় ডেস্টিনি ডেভেলপার্স এর দিকেও আমাদের তাদের পিছনে পিছনে ঘুরতে হচ্ছে, কারণ তারা 40% মালিক। তারপরে অন্যান্য প্রতিষ্ঠানগুলো সবার সাথে সমন্বয়ও হচ্ছে না, ওই 9 মণ ঘিও হচ্ছে না, রাধাও নাচতেছে না। এই যে জটিলতাটা, এই জটিলতাটা আমি মনে করি এককভাবে তৎকালীন পরিচালনা পর্ষদের দায়। আর এর বাইরে আরেকটা তথ্য আপনাকে দেই, বেস্ট এয়ারের যে নামটা শুনেছেন নিশ্চয়ই, আমরা যে বেস্ট এয়ার যে প্রতিষ্ঠানটা, এইখানে প্রথম দফায় 80 কোটি, জি। পরবর্তীতে 120 কোটি, মোট 200 কোটি টাকা কিন্তু এখানে ইনভেস্ট করা হয়েছে। এইখানেও এই বেস্ট এয়ারে ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও সমবায় অধিদপ্তরের কাছ থেকে, যেহেতু 5 লাখ টাকার অধিক, সমবায় অধিদপ্তরের কাছ থেকে কিন্তু অনুমোদনের একটা ইস্যু ছিল। এইখানে সমবায় অধিদপ্তরের অনুমতি তো নেওয়া হয়ই নাই, বরং তৎকালীন যে মাল্টিপারপাসের ব্যবস্থাপনা পর্ষদ ছিল, সেই ব্যবস্থাপনা পর্ষদের সেক্রেটারি যিনি ছিলেন উনিও স্বাক্ষর করে নাই, ট্রেজারার যিনি ছিলেন উনিও স্বাক্ষর করে নাই, ওইখানে তৎকালীন চেয়ারম্যান ডিএমসিএসএল এর জনাব রফিকুল আমিনের
একক স্বাক্ষরে এই টাকাটা ডিএমসিএসএল থেকে ডিসবার্স হয়ে ডেস্টিনি এই যে বেস্ট এভিয়েশন কেনার জন্য যেই প্রতিষ্ঠানটা, এই ডিএমসিএসএল থেকে বেস্ট এভিয়েশনের টাকাটা চলে যায়। তাহলে এই জায়গাটাতেও সমবায় আইন বহির্ভূতভাবে বিনিয়োগ হয়েছে বলে প্রতীয়মান হয় সমবায় আইন এবং উপ আইন অনুসারে। এক্ষেত্রে আপনার বক্তব্য আশা করছি, জনাব মাজহারুল ইসলাম। জি, আমি শুনলাম। তবে যে আইনের কথা বললেন, সমবায় অধিদপ্তর থেকে পারমিশন নেওয়ার কথা বললেন, 5 লক্ষ টাকার অধিক হলে সমবায় অধিদপ্তর থেকে পারমিশন নিতে হবে, এটা তো সম্পূর্ণ আইনটা ভঙ্গ করা হয়েছে। এটা সমবায় অধিদপ্তরেও আপনি মামলা করতে পারবেন মাল্টিপ্লায়ার বাজারের পক্ষ থেকে, বা ডেস্টিনি লিমিটেড যারা চালাচ্ছে বর্তমানে, যে তাদের আমরা যে চেয়ারম্যান হিসেবে মানে তারা পরিচালিত হচ্ছে, তারা এই সমবায় অধিদপ্তরে মামলা করতে পারবেন এবং সাধারণ কোর্টে মামলা করতে পারবেন। এটা একটা জঘন্য অপরাধ। এভাবে টাকা হস্তান্তর করতে পারে না, কোনো আইন নাই। এখানে 5 লক্ষ টাকার বেশি ইনভেস্ট করতে পারবে না পারমিশন ছাড়া। সেখানে ব্যস্ত আমি যেদিন উদ্বোধন হয় রেডিয়েশন হোটেলে, সেদিন তো আমি ছিলাম, সেখানে গিয়েছিলাম। আমি জয়েন করেছিলাম, কিন্তু সেই দৃশ্যটা আমার মনে আছে। তখন জানতাম না যে আমাদের মাল্টিপ্লায়ার টাকা দিয়ে ব্যস্তিয়ারে দিয়ে দিচ্ছে, সেটা অন্য কোম্পানি। কিন্তু খুব আনন্দের সহিত সারাদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করি। অনেক ডায়মন্ড কিন্তু আমার সঙ্গে ছিল। তারা আমাকে কেউ একজন সাধারণ সদস্য হিসেবে চিন্তা করতো না, মনে করতো আমাদের মতো একজন লোক। আমার নিজের কেয়াবি হোন্ডা জিপ গাড়ি ছিল, আমি জিপে যেতাম, ডায়মন্ডটা তো মাইক্রোজে যাইতো। আমার ওই মতো লেভেল থেকে আমি কিন্তু চাইতাম। আমি কিন্তু অনেক গেরি করছি আমার গাড়ি দিয়ে। আজকে জানলাম যে আপনার ডেস্টিনির ভিতরে এরকম উল্টাপাল্টা কাম করেছে তখনকার ম্যানেজমেন্ট, একক সিগনেচারে। সম্পূর্ণ অপরাধ, সম্পূর্ণ অপরাধ। শাস্তি হওয়া দরকার। আমরা একসাথে দুইটা জিনিস চাই, একটা চাই যে আমাদের মাল্টিপ্লায়ার টাকা মাল্টিপ্লায়ারে ফেরত আসুক, আর যারা এটা করেছে, যারা টাকা এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়েছে, তাদের সেই কাজের জন্য তাদের শাস্তি করুক, 1 নম্বর। 2 নম্বর, যদি যেমন ধরেন আপনি মেডিকেল কলেজের কথাটাতে বললেন টঙ্গীর, এটা যদি এখন ডেস্টিনি প্রপার্টি হয়ে থাকে, এটা যদি মাল্টিপারপাজে আনা যায় তো খুব ভালো। তার কারণ এটা বর্তমান বোর্ড আনতে পারে, যে কোনো প্রপার্টি বর্তমান বোর্ড আনতে পারে। বর্তমান বোর্ড মানে এই বোর্ড মানে কি? বোর্ড হলো এমন একটা জিনিস কোম্পানি পরিচালনা করার জন্য 365 দিনের লায়াবল, এবং আজকে 24 বছর যাবত মানে 24 বছর যাবত লায়াবল। শুধু লায়াবল না কখন, যখন সে ডিসকোয়ালিফাইড হয়। কোন বোর্ড অফ ডাইরেক্টর, কোন ডাইরেক্টর যদি ডিসকোয়ালিফাইড হয় আইন দ্বারা, তার কার্যক্রম দ্বারা, তখনই শুধু তারা কাজ করতে পারে না। নাহলে এই বোর্ডটাই কিন্তু এই কোম্পানির মালিক, এই বোর্ডকে বলা হয় মালিক। কিন্তু ডেস্টিনি যারা ইনভেস্ট করছে, যারা শেয়ার কিনছে, তারা মালিক। বোর্ড কিন্তু পরিচালক হিসেবে মালিক, পরিচালনায় মালিক, কিন্তু বাস্তবে এই লিমিটেড কোম্পানি কোন মালিক হয় না। এই একটা কথা আপনি বলবেন যে লিমিটেড কোম্পানির কোন মালিক হয় না। আজকে যদি ডাইরেক্টর মারা যায় ক্ষমতা থাকা অবস্থায়, তাহলে উনি মারা গেলে আরেকজন ডাইরেক্টর নিয়োগ দিতে পারবে, এই বোর্ড শেয়ার হোল্ডারকে নিয়োগ দিতে পারবে। কিন্তু তারপরটা হারাইয়া পাবেও না, তারপরটা কিন্তু উত্তরের দিকে শুধু তার ছেলে মেয়েরাও পাবে না। এটা এমন কোন পোস্ট না, লিমিটেড কোম্পানি পোস্ট এরকম না, এরকম প্রপার্টি না যে উত্তরের দিকে সূত্রে অরিজিনাল সূত্রে পেয়ে যাবে, সেরকম না। এটা লিমিটেড কোম্পানি চালাবে, লিমিটেড কোম্পানি পরিবর্তন হলে লিমিটেড কোম্পানি করবে। চেয়ারম্যান যদি নিয়োগ করতে হয় লিমিটেড কোম্পানি করবে, তারা ডাইরেক্টর আছে। এমডি নিয়োগ করতে হয় তাহলে এমডি কে নিয়োগ করবে এই বোর্ড, যে বোর্ড এখন কোম্পানি পরিচালনা করছেন, এই বোর্ডে এমডি নিয়োগ করবে। আর একজন ডাইরেক্টর অথবা এমডি অথবা চেয়ারম্যান ডিসকোয়ালিফাইড হবে যখন, এটা হলো আর্টিকেল নাম অ্যাজ পার আইন অনুযায়ী, একজন ডাইরেক্টর বা চেয়ারম্যান বা এমডি ডিসকোয়ালিফাইড হবে তখন যখন সে পরপর 3টা বোর্ড অফ ডাইরেক্টর মিটিং এ অ্যাটেন্ড করবেন, অথবা যে কোনো 3 মাস সে কোনো মিটিং অ্যাটেন্ড করবে। হুইচেভার ইজ লংগেস্ট, যে সময়টা বেশি, 3টা মিটিং লংগেস্ট না 3 মাস লংগেস্ট, কতদিন যদি এখন থাকে তার ডাইরেক্ট হিসেব চলে যাবে। সে এমডি হোক চেয়ারম্যান হোক, তার চেয়ারম্যান গেরু থাকবে না, এমডি গেরু থাকবে। আমাদের বর্তমান বোর্ডের মধ্যে যদি আগে মানে প্রাক্তন এমডি চেয়ারম্যান যদি না থেকে থাকে, তারা অটোমেটিক্যালি এই বোর্ড থেকে আউট হয়ে গেছে। তারা যদি কেউ যদি মায়া কান্না করে এরকম, তার জন্য মায়া কান্না করা হচ্ছে, আমাদের পিস সাহেব জেলে আছে, ঘুরে আনার জন্য 2 কোটি টাকা দরকার, 200 কোটি টাকা দরকার। এগুলি ফলস ডেলিভারেশন, এগুলি মানুষ জানে না। তো মানুষ
লিমিটেড কোম্পানির কোনো আইন সম্বন্ধে মানুষের কোনো ধারণা নাই। আমি যতটুকু বুঝেছি আপনার অনেকগুলো প্রোগ্রাম আমি দেখেছি, মোটামুটি সবগুলোই দেখেছি। যারা অ্যাটেন্ড করেছে তাদের এবং তাদেরও এই রফিকুল আমিন সাহেবের বর্তমান যারা অনুগামী লোক সব মিটিং টিটিং করে সেগুলো আমি দেখি প্রোগ্রাম মাঝে মাঝে দেখি। তারা সম্পূর্ণ ফলস কথাবার্তা বলে। রফিকুল আমিন সাহেবের তো কোনো দেশনীতি দেশনীতি কোনো মানে তার কোনো পদ নাই বর্তমানে, সবগুলোতে আউট, অটোমেটিক আউট। ওই যে ডিসকোয়ালিফিকেশন ডিসকোয়ালিফিকেশন যে রুলটা আছে সেই আইন দ্বারা যে কোনো ডাইরেক্টর কোম্পানি থেকে আউট। অর্থাৎ কোম্পানি যদি 49 জন সদস্য থেকে থাকে, যে কয়জন জেলে আছে বর্তমানে তারা কিন্তু কোনো পদে যাইতে পারবে ওই আইন দ্বারা। এখন যারা আছেন বাকি যারা রয়েছে তাদের মধ্যে থেকে এবং বর্তমান যে হাইকোর্ট দ্বারা যে বোর্ড গঠন করা হয়েছে, চেয়ারম্যান সহ বা অন্যান্য সদস্য সহ যে বোর্ড গঠন করেছে, এই বোর্ডেরই সর্বময় ক্ষমতা কোনো কিছু করার। একজন এমডি নিয়োগ করতে হয়, এখন এই বোর্ড করতে পারে। নতুন করে চেয়ারম্যান নিয়োগ করতে হলে এই চেয়ারম্যান সাহেবের সভাপতিতেই আরেকজন চেয়ারম্যান নিয়োগ করতে হবে। কোনো সমস্যা নেই। যে কোনো একজন এমডি যদি কোম্পানি মনে করে অমুক এমডি মনে হলে ভালো হয়, কোম্পানি ভালো পরিচালনা করতে পারবে, তাকে এমডি বানাতে পারে। কোনো প্রাক্তন এমডি এখানে বলতে পারবে না যে আমি তো কোম্পানি তৈরি করছিলাম, আমার এমডি বানাইতে হবে। তার কোনো পাওয়ারই নাই, তার কোনো পাওয়ার দেওয়া হয়নি তাকে। আমি তো একটা কোম্পানির এমডি ছিলাম, আমি তো কোম্পানি এখন এমডি নাই, আমাকে এমডি চার বছর দেবে, কোনোদিন বসাবে না। ওই বোর্ড অফ বর্তমানে যে বোর্ড আছে, বোর্ডের যাকে এমডি বানাবে মানে অধিকাংশ ভোটে যদি সবার মধ্যে মানে 10 জন উপস্থিত থাকে, যদি 6 জনে ভোট দেয় যে লোকের সে এমডি হবে, আর 4 জনে যারা ভোট দেয় সে এমডি। বুঝছেন এখন ব্যাপারটা? কোরাম হইতে হবে, প্রথমত মিটিংটা কোরাম হইতে হবে, দ্বিতীয়ত ম্যাক্সিমাম সদস্যরা ভোট দিয়ে একজন চেয়ারম্যান বা এমডি বানাতে পারবে। কাজে এই বোর্ডের অধিকার আছে, এই ক্ষমতা আছে একজন এমডি বানানোর জন্য। এখানে আগের এমডি সাহেবের দয়ে অনেক মিটিং হয়। আমরা তো আমি তো হাসি মনে মনে হাসি যে বাংলাদেশের মানুষ জিনিসটা জানা না বললেই এই আমজনতাকে এই যে সালাবর্তী আম আছে ভিতরে ঈদের গোড়া রেখা সালাবর্তী আম, এটা বোঝানো হচ্ছে, এমন বোঝানো হচ্ছে যে বস্তার ভিতরে সবই আম, রাশের মিষ্টি আম, কিন্তু ভিতরে আছে কি ঈদের টুকরা আছে। এইভাবে জিনিসটাকে বোঝানো হচ্ছে মানুষকে। আসলে এখানে যারা কোম্পানির বাইরে আছে তাদের কোনো পাওয়ারই নেই, তাদের কোনো পাওয়ার নেই। তারা আসতেও এখন একটু পাওয়ার পাবেন, তারা আসলে আজকে আমি দিতে পারবো না, আসতে চেয়ারম্যান হতে পারবেন। বর্তমানে যে বড় সেই বডি সমাবেশ যেভাবে চালাবে, যাকে নিয়োগ করবে শেয়ার হোল্ডার থেকে, সেই ওই পদে অধিষ্ঠিত হবে। আশা করি আপনি আমার কথা করে বুঝতে পেরেছেন। যদি বড় প্রশ্ন থেকে আরো বুঝে নিতে পারবেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব মাজহারুল ইসলাম। আপনার কাছ থেকে আসলে আরো অনেকগুলো তথ্য আমরা পেলাম। কোম্পানি আইন সম্পর্কে আসলেই আমাদের সাধারণ পিপল যারা আসলে কোম্পানি আইন সম্পর্কে এত ইন ডিটেল না জানার কারণে এখনো কিন্তু অনেকেই অনেক ভুল ধারণার ভেতরে আছেন। আপনার এই কথার সাথে আমি শতভাগ একমত যে অনেকেই আসলে বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় ভুল একটা ধারণা নিয়ে আছেন। তো আশা করি ধীরে ধীরে এই ধারণাটুকু, ভুল ধারণা কেটে যাবে, সবারই কেটে যাচ্ছে অনেকটা। তো আমি এখন আরেকটা পয়েন্টে যাই। এই পয়েন্ট অবশ্য আমাদের সবারই জানা দরকার। যেমন দেখেন, আমাদের যে বর্তমান পরিচালনা পর্ষদ, এই বর্তমান পরিচালনা আমি পর্ষদের আমি জি একটু থামাচ্ছি আপনাকে, আমার শুনতে জি আপনার একটু ডিস্টার্ব করতেছে আবার। জি জি সরি। আপনি কি এখন শুনতে পাচ্ছেন শব্দ আমাকে? আসতেছে না। এখন আসতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমি আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আমাদের বর্তমানে যে আলিস সেন্টারে পরিচালনা পর্ষদের নেতৃত্বাধীন যেই বর্তমান কার্যক্রম, সেই কার্যক্রমে যারা স্টাফ হিসেবে আছেন, এই ঈদে তাদেরকে কিন্তু পরিপূর্ণ স্যালারি বা তাদের যেই পরিমাণ বকেয়া টাকা জমেছিল স্যালারি, সব টাকা কিন্তু এই মালিক পক্ষের অবস্থান থেকে দেয়া সম্ভব হয়নি। কেন? প্রথমত, এইখানে তো কোনো কালেকশন নাই, ইনকাম নাই। দ্বিতীয়ত, মালিক পক্ষে যারা আছেন তারাও তো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত গত 10-12 বছরে। বিপরীতে দেখেন, এই মুহূর্তে আমি যদি হিসাব করি, মানে এই মুহূর্তে রফিকুল আমিন ওনার কাছে যদি টাকা যায়,
সেখানে ওনার ব্যক্তিগত খরচ মেটানো যাচ্ছে, ওনার মামলা পরিচালনা হচ্ছে, কিন্তু এতে করে কিন্তু 2000 লিমিটেডের কিন্তু কোনো সরাসরি দাপ্তরিক উপকার হচ্ছে না। কিন্তু বর্তমান পরিচালনা পর্ষদের হাতে যদি এই মুহূর্তে টাকা আসে, তাহলে সেটা টু দা পয়েন্টে 2000 লিমিটেডের জন্য কাজে লাগবে। যেমন এই যে আমি একটু আগে বললাম যেটা, যে আমাদের 2000 লিমিটেডের বর্তমান অফিসের যারা স্টাফ, তারা কিন্তু সবাই কম বেশি স্যালারি যা বকেয়া ছিল সব কিন্তু ঈদের আগে পায়নি। তাইলে এই টাকাটা, যে টাকাগুলো রফিকুল আমিনের কাছে দেয়া হলো এতদিন, এই টাকাগুলো যদি বর্তমান বোর্ডের হাতে আসতো, তাহলে টু দা পয়েন্টে কাজটা আরো গতিশীল হতো এবং আরো উন্নতির দিকে যেত আমাদের প্রতিষ্ঠান। তো আমি আজকের এই লাইভের মাধ্যমে আপনার কাছে একটি বিষয় উপস্থাপন করতে চাই, এবং আপনার মাধ্যমে ওই আহ্বানটুকু আমি আশা করছি, যে সেটা হলো যে 12 থেকে 24 এই 12 বছর যে টাকা শেয়ার হিসেবে কালেকশন করা হয়েছে, সেটা সম্পূর্ণভাবে কোম্পানি আইন অনুসারে বেআইনি। কেন? কারণ কোম্পানি আইনের এই যে মেমোরেন্ডাম যদি আপনি স্টাডি করেন, এই সম্পর্কে আপনি আমার চেয়ে ভালো জানেন, যে কোনো লিমিটেড কোম্পানির শেয়ার কালেকশন করতে গেলে নতুন করে যদি মূলধন সংগ্রহ করতে হয়, পেইড আপ ক্যাপিটাল, সেই ক্ষেত্রে যারা অলরেডি শেয়ার হোল্ডার, প্রথমে তাদের কাছে বলতে হয় যে আমাদের শেয়ার বাড়াইতে হবে। তারা যদি অপারগ হয়, তখন সেটা পাবলিকলি শেয়ার কালেকশনের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয়। এরপর শেয়ার সংগ্রহ করা যেতে পারে। তো 12 সালের পর থেকে নতুন পরিচালনা পর্ষদ 20 সালে আসার আগ পর্যন্ত যা শেয়ার কালেকশন হয়েছে, এটা কিন্তু এইরকম কোনো আইন মেনে কালেকশন করা হয়নি। অতএব এখন কিন্তু সময় এসেছে বৈধভাবে শেয়ার কালেকশন করার। আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে বর্তমান পরিচালনা পর্ষদের কাছে আহ্বান করছি যে আপনারা আইনি প্রক্রিয়াতে এখন কিন্তু বৈধভাবে চাইলে শেয়ার কালেকশন করতে পারেন 2000 লিমিটেডের জন্য। আপনারা একটা রেজুলেশন যদি করেন, বোর্ড রেজুলেশন, এবং পরবর্তীতে পত্রিকায় যদি বিজ্ঞাপন দেন, আমি বিশ্বাস করি এখনো অনেক মানুষ আছে যারা 2000 লিমিটেডের মালিক হওয়ার জন্য শেয়ারে টাকা বিনিয়োগ করতে আগ্রহী হবে। এতে করে দুইটা লাভ হবে। প্রথমত, আমাদের শেয়ারের মালিকানাটা আরো বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, প্রতিষ্ঠানের এই অর্থ সংকটের এই ক্রান্তিকাল যেটা, সেই সংকটটা কেটে যাবে। এই ব্যাপারে জনাব মাজহারুল ইসলাম আপনার একটি বক্তব্য আশা করছি। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বুঝেছি এখানে দুটা বিষয়, একটা হলো মাল্টিপারপাস আর একটা হলো মাল্টিপারপাস ছাড়া বাকি 2000 লিমিটেড এবং বোর্ড, তিনটা তিনটা অঙ্গ এখানে রয়ে গেছে। এটা হলো বর্তমান বোর্ড, 2000 লিমিটেড একটা কোম্পানি, মাদার কোম্পানি, আর একটা হলো মাল্টিপারপাস। এখন আপনি যদি শেয়ার কালেকশন করতে চান, বোর্ড যদি সিদ্ধান্ত নেয় যে আমরা কিছু শেয়ার কালেকশন করবো, তাহলে করতে পারেন, কিন্তু সেটা পাবলিকলি মিটিং ডাকতে পারেন, বা 2000 লিমিটেডের যারা ভ্যালিড সদস্য, যারা যারা শেয়ার হোল্ডার, তাদেরকে ডাকতে পারেন, এবং মাল্টিপারপাসের যে সদস্যরা আছে, মাল্টিপারপাসের সদস্যদেরকে জেনারেল মিটিং ডাকতে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন। দুই তিনটা জায়গা আছে সিদ্ধান্ত নেওয়া, একটা 2000 লিমিটেডের শেয়ার হোল্ডারদেরকে ডেকে, আরেকটা হলো মাল্টিপারপাসের সদস্যদেরকে ডেকে, আপনার আগে দিয়েছিলেন, এখন যে অবস্থা আছে কোম্পানি, এখন কি করা যায়। তাদের ভিতরে কিছু লোক আছে যারা নাকি এখনো টাকা দিতে রাজি আছে। কোম্পানি যদি দাঁড়ায়, কোম্পানি যদি আবার পূর্বের জায়গায় ফিরে আসে, কোম্পানি যদি নতুন একটা অবস্থান তৈরি করতে পারে, ব্যবসা পরিচালনা করতে পারে, টাকা পয়সা উদ্ধার করতে পারে, তাহলে মানুষ কিন্তু এখনো দিতে রাজি আছে। ব্যাপারটা কিন্তু এরকম। আর আপনার কোন জিনিস, সম্মিলিত জিনিস কিন্তু একা কেউ যদি করে থাকে, যদি বেআইনি করেছে, তার বিরুদ্ধে লিগাল অ্যাকশনে যাওয়া দরকার। আর একা একা কোনো কাজ কিন্তু লিমিটেড কোম্পানি বা গ্রুপ কোম্পানিতে চলে না। যদি কেউ করে থাকে সম্পূর্ণ বেআইনি, তার জন্য সে শাস্তিযোগ্য অপরাধ করেছে, তার জন্য শাস্তি হওয়া উচিত। আর এটা হলো যে শেয়ার কালেকশন করতে পারে সেইভাবে কিন্তু পত্রিকা দিতে হবে। পত্রিকা তো দেওয়ার কথা আপনি বললেন, ঠিক আছে, কিন্তু এটা দেওয়ার আগে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি করবো। কিন্তু মানুষকে জানাতে হবে, যেহেতু সারা দেশের মানুষ এগুলোর সাথে সম্মিলিত, সংযুক্ত, এবং বিশেষ করে মাল্টিপারপাসের ট্রিটমেন্টেশন, এর মধ্যে প্রায় 19 লাখ টাকা দাম শুনছি, মাল্টিপারপাসের 8.5 লাখ, আর ট্রিটমেন্টেশন নিয়ে সব মিলিয়ে সামথিং 8.5 লাখ, আর কিছু কয়েক লাখ বেশি হবে ট্রিটমেন্টেশন। সব মিলিয়ে বেশ অনেকগুলি লোক না এখানে কোম্পানির মধ্যে। 45 লাখ লোকের মধ্যে তো সিংহভাগ লোক তো এই দুই জায়গায়,
যারা যারা নাকি পানি টাকা এনে কি করেছে, ইনভেস্ট করেছে। সেই জন্য এই লোকগুলিকে জানানো দরকার, এরকম নাম দিয়ে ক্রিকেট মেশিনের লোকজনকে উদ্দেশ্য করে, মাল্টিপ্লাজার লোকজনকে উদ্দেশ্য করে এবং লিমিটেড শেয়ার হোল্ডারদের উদ্দেশ্য করে পত্রিকা বিজ্ঞাপন দিয়ে বা সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দিয়ে যেভাবে বিজ্ঞাপন দিলে সুন্দর হবে, মানুষ জানবে, অ্যাটেন্ড করতে পারে। যত জনই অ্যাটেন্ড করুক, একটা মোটামুটি একটা লেভেলের লোক কিন্তু অ্যাটেন্ড করবে, করার পরে একটা সিদ্ধান্ত বোর্ড একটা সিদ্ধান্ত নিতে পারে এবং সেটা মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে এবং বোর্ড নিজেও সিদ্ধান্ত নিতে পারবে, কিভাবে নেওয়া যায়, তাই না? তবে মানুষকে জানানো কিন্তু জরুরি। আর আরেকটা জিনিস, এখন যেহেতু এনে একটা ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা আমি চিন্তা করি মনে মনে, কিন্তু বলার মতো কোনো সুযোগ পাই, যে মাল্টিপারপাসকে জানতাম আগে যে সবকিছুই ভাবছি মাল্টিপারপাসের আন্ডারে। আমার রিসিপ্ট গুলিতে যে রিসিপ্ট গুলো আমার কাছে আছে, মানে রিসিপ্ট গুলো, এগুলো যখন খুলি তখন দেখে যে ইট ইজ দ্য আন্ডার অফ মাল্টিপারপাস। মাল্টিপারপাসের আন্ডারে এই কাজটা হয়েছে, মাল্টিপারপাসের আন্ডারে এই টাকাটা সংগ্রহ করা হয়েছে। এখন আপনি বলতেছেন এই টাকাটা অমুক দেওয়া হয়ে গেছে, অমুক কোম্পানির দেওয়া হয়ে গেছে, অমুক কোম্পানির নামে কেনা হয়েছে, অমুক ব্যক্তির নামে কেনা হয়েছে। এটা তো আপনার সম্পূর্ণ অপরাধ। অপরাধ তো অপরাধী, অপরাধের শুধু একটা অবস্থান আছে, তার বিচার হবে, তার বিচার হবে, তাকে ফাইন করা যাবে, তাকে পানিশমেন্ট করা যাবে, কিন্তু আপনি এই মুহূর্তে আর কিছু, কিন্তু তার বিরুদ্ধে আপনি লিগাল অ্যাকশন নিতে পারবেন। আর ফান্ড কালেকশনের জন্য আপনি ওই বোর্ড যদি সিদ্ধান্ত নেয় এভাবে কালেকশন করতে পারে, কোনো সমস্যা নেই। আমার মনে হয় কোম্পানি যেহেতু এই অবস্থা চলে আসছে, গত একটা প্রোগ্রামে আমি দেখেছি যে কোম্পানি বোধহয় ইতিমধ্যে সিনিয়রিটিও নিয়োগ করে ফেলছে, কারা কারা ব্যাংকের সিনিয়রিটি হবে। সেই পর্যায়ে যদি গিয়ে থাকে তাহলে অনেক দূর আগেই গেছে বোর্ড। বোর্ড নিশ্চয়ই কাজ করতেছে, আমরা হয়তো জানি না। আমরা জানার জন্য প্ল্যাটফর্ম পাই না, বা আমাদের কিছু জানাও না, বোর্ডও জানায় না। আমাদের কিছু জানার ভালো হতো, যতটুকু জানানো সম্ভব, যতটুকু জানলে পরে কারো কোনো ক্ষতি হবে না, কোম্পানির কোনো ক্ষতি হবে না, আমাদের কোনো ক্ষতি হবে না, ততটুকু জানানো যেতে পারে। তো বোর্ড যতটুকু জানাচ্ছে বা যতটুকু জানাচ্ছে না, এটা শুধু বোর্ডের এখতিয়ার। তবে যেহেতু এই কোম্পানিটা অনেক বড় কোম্পানি, তারা দেশব্যাপী এমন কোন একটা বাড়ি নাই, এমন একটা বাড়ি নাই যে বাড়িতে একজন দেশীয় সদস্য নাই। আমি যতটুকু স্টাডি করেছি, এমন একটা বাড়ি পাবেন না। বাংলাদেশে কত বাড়ি আছেন জানেন, কত লক্ষ বাড়ি আছে, এমন কোন বাড়ি নাই যেখানে এক দুজন সদস্য নাই। এমন কোন দেশ নেই যে দেশে দেশীয় সদস্য নাই। কাজেই এই কোম্পানির কার্যক্রমকে পত্রিকা বা মিডিয়ার মাধ্যমে দিয়ে একটা মিটিং এর আকারে প্রকাশ করে তার মাধ্যমে যদি সংগ্রহ করা হয়, তাহলে এই বোর্ডের আরো সহজ হবে, বোর্ডের আরো কাজ করা হবে, ভবিষ্যতে কেউ কথা তুলতে পারবে না এবং কোনো অ্যাকশনে গেলেও বোর্ডকে কেউ দায়ী করতে পারবে না। এতে বোঝা গেল সব সদস্যের দেশ নিয়ে সঙ্গে আছে, এরকম ভাবে মনে করা হবে। ঠিক আছে, আমি আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। আরো যদি কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, ধন্যবাদ জনাব মাজহারুল ইসলাম। আমি ওই যে মাল্টিপারপাসের কথাটা অবশ্য বলতাম, আপনি হালকা বলেছেন, আমি জাস্ট এর পরে এই কথাটা বলার ছিল, তো এখন বলছি। মাল্টিপারপাসে আমরা প্রথমে 300 কোটি এবং পরবর্তীতে 1100 কোটি, দুইটা ফেজে আমরা মোট 1400 কোটি টাকা শেয়ার কালেকশনের অনুমোদন সমবায় থেকে পাই। তো মাল্টিপারপাসে আমরা 1380 কোটি টাকা সংগ্রহ করেছিলাম। এখনো আমাদের পূর্বের অনুমোদনকৃত 20 কোটি টাকা চাইলে আমরা শেয়ার কালেকশন করতে পারি। বর্তমান যে পরিচালনা পর্ষদ আছে এবং বর্তমানে মাল্টিপারপাসের যে ব্যবস্থাপনা কমিটি আছে, ওনারা যদি সমন্বিতভাবে উদ্যোগ নেয় তাহলে নতুন করে কোনো অনুমোদন তো লাগবে না। পূর্বের অনুমোদনকৃত 20 কোটি যে বাকি আছে, সেই টাকাটা যদি মাল্টিপারপাসের শেয়ার কালেকশনের জন্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, অনেক বিনিয়োগকারী আছে দেখবেন তারা এই মুহূর্তে প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে। অথচ আমাদের প্রতিষ্ঠানের মালিক পক্ষ এখন অফিসিয়াল স্টাফদের স্যালারি দিতে হিমশিম খাচ্ছেন, আমাদের অফিসিয়াল কাজগুলো কন্টিনিউ করতে গিয়ে আর্থিকভাবে ওনারা হিমশিম খাচ্ছেন। এই জায়গাটায় সমবায় অধিদপ্তরের অনুমোদন অলরেডি নেওয়া আছে যেই জায়গায়, সেখানে নতুন করে আর অনুমোদনের প্রয়োজন নাই, যদি বর্তমান ব্যবস্থাপনা কমিটি এবং বর্তমান পরিচালনা পর্ষদের একটা সমন্বয় ঘটে, তাহলে ওই 20 কোটি টাকা কালেকশন করা যাবে, যেটা অলরেডি অথরাইজড করা আছে। এই জায়গাটায় আইনি প্রক্রিয়াতে এই টাকাটা কালেকশন করা যেতে পারে বলে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয়। এক্ষেত্রে আপনার কোম্পানি আইনের অভিজ্ঞতা কি বলে, যদি আমাদেরকে একটু বলতেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই ব্যাপারটা আমিও আপনার সাথে একমত যে এখানে মাল্টিপারপাস অধিদপ্তর থেকে পারমিশন নিতে হবে এবং
আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, বর্তমান বোর্ড তো সবকিছু পরিচালনা করছেন তারা, তাদেরকেও এটা খেয়াল রাখতে হবে যে কোন কোন জায়গাতে পারমিশন নিতে হবে। মানে পারমিশন কিন্তু অলরেডি নেওয়া আছে। মাল্টিপারপাসের ক্ষেত্রে 1400 কোটি টাকা পারমিশন নেওয়া ছিল, সেখান থেকে 1380 কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। তার মানে আরো 20 কোটি অনুমোদন তো আছে, আরো 20 কোটি চাইলে উঠানো যাবে, অনুমোদন পূর্বেরটাই আছে কিন্তু। তবে বোর্ডকে চিন্তা করতে হবে যে বর্তমানে যে কোর্ট, এই বোর্ড তো কোর্ট, হাইকোর্ট কর্তৃক নির্ধারিত ইয়া বোর্ড, কাজে তাদের সুবিধা আছে যে কোর্টের মাধ্যমে জানা যে আমাদের ব্যাংক ওপেন করার আগে আমরা কোনো ফান্ড কালেকশন করতে পারবো না। টাকা তো ব্যাংকে রাখতে হবে, যত টাকা কালেকশন করেন না কেন, যে টাকা ব্যাংকে রাখা ছাড়া তো আপনার কোনো স্থান নেই। এবং এটা কোম্পানি কোম্পানির অ্যাকাউন্ট, কোম্পানি অ্যাকাউন্টে রাখতে হবে। কোম্পানি অ্যাকাউন্ট করার পারমিশন বোর্ড দেয়, যার একটা অ্যাকাউন্ট করেন অথবা পুরো অ্যাকাউন্ট আমরা খুলে দিলাম, তাহলে সেই অ্যাকাউন্টে রাখি টাকা, দুটোই করতে পারেন। ব্যাংক ছাড়া তো টাকা রাখতে পারবেন না, আপনি 20 কোটি টাকা তো কম টাকা নেবেন, টাকা কালেকশন হয়ে যাবে। 20 কোটি টাকা বর্তমান কালেকশন কোনো ব্যাপারই না। কিন্তু কিন্তু ব্যাপার হলো যে ব্যাংকে কোন ব্যাংকে রাখবেন, সেই ব্যাংকে রাখা সেটা কিন্তু বোর্ডে নির্ধারণ করবে, এবং সেটা দরকার হলে করে পারমিশন নেবে। এটা খুব ইজি, খুব কঠিন কিছু না, ভেরি সিম্পল। আমি মনে করি বর্তমান বোর্ডের এই পাওয়ার আছে, বর্তমান বোর্ডের ক্ষমতা আছে, খালি শুধু তৌদুক নেওয়া দরকার। আশা করি জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। জি জি জি, ধন্যবাদ। সর্বশেষ আজকের আলোচনা শেষ করব আমরা, 2 মিনিটের মধ্যে শেষ করব। বর্তমান পরিচালনা পর্ষদ অত্যন্ত দক্ষতার সাথে বর্তমান কার্যক্রমগুলো পরিচালনা করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সাব কমিটি হয়েছে, যেমন ধরেন অডিট কমিটি, এইচআর কমিটি, আইটি কমিটি, ফিনান্স কমিটি, মার্কেটিং কমিটি, তারপর সম্পদ রক্ষা কমিটি, অনেকগুলো পরিচালনা পর্ষদের মাধ্যমে আরো অনেক সাব কমিটি হয়েছে। তো বর্তমান পরিচালনা পর্ষদের কাছে একজন বিনিয়োগকারী হিসেবে আপনার চাওয়া এবং আপনার প্রত্যাশা দিয়ে আমরা আজকের লাইভ শেষ করব। জনাব মাজহারুল ইসলাম, বর্তমান পরিচালনা পর্ষদের কাছে আপনার বিনিয়োগকারী হিসেবে আপনার প্রত্যাশা। আমার প্রত্যাশা হলো বর্তমান বোর্ড তারা যেন খুব দ্রুততার সঙ্গে কোম্পানিটি চালু করে, কোম্পানির ব্যবসাটা চালু করে। খালি বিভিন্ন কমিটি করলে তো হবে না, কমিটিগুলিকে তো কাজে লাগাতে হবে। কাজে লাগাতে গেলে কোম্পানি ওপেন করতে হবে। কোম্পানির কাছে লক করা আছে, যেমন কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট লক করা আছে, কোম্পানির প্রপার্টি সব পুলিশ দ্বারা সংরক্ষিত আছে, সেইগুলোর অনুমোদন নিয়ে কোম্পানি চালু করা, যত দ্রুত কোম্পানি চালু করা যায়। আরেকটা জিনিস আমার মনে থেকে আমি বলছি, যে জিনিসটা এই বাংলাদেশের সমস্ত বাংলাদেশের যত মানুষ একসাথে ইনভলভ, সবারই একটা ধারণা যে আমরা ইনভেস্ট করলাম, দেশটিতে ইনভেস্ট করে সবাই এখন পকেট খালি, কেউ জীবন চলছে না। অনেকে কিন্তু সুখে দুঃখে কষ্টে কিন্তু ইন্তেকাল করেছে, বহুটার একটা বহু কি বলে ডায়মন্ড, বহু পিএইচডি, বহু এক্সিকিউটিভ, বহু সাধারণ সদস্য ইতিমধ্যে মারা গেছে, যেগুলি খবর যারা পরিচালনা করছে তারা জানেই না। আমরা মাঝে মাঝে দিয়ে খবর পাই এই ফেসবুকের মাধ্যমে। এছাড়া বহু লোক, কিন্তু আমি যদি মরে যেতাম, আপনি কিন্তু অবস্থা কিছু ছিল না, আমার অবস্থা এমনই ছিল, এমনই আছে বর্তমানে। একটা মানুষ যদি এরকম অর্থ কষ্টে ভুগতে থাকে, ফ্যামিলির চাপে অর্থ কষ্ট, তার সমস্ত জায়গা সে ব্লক, অথচ তার টাকাগুলোকে দেশে জমা দেওয়া আছে, সেই কোম্পানিতে টাকা জমা রেখে যদি সে কোনো টাকা ফেরত না পায়, তখন কিন্তু তার কাছে ব্যবসার কোনো মূল্য নাই, কোম্পানির কোনো মূল্য নেই। 45 লক্ষ বলেন, 8.5 লক্ষ বলেন, বোর্ড বলেন, হাইকোর্ট বলেন, কোনো কিছুর মূল্য তার কাছে নাই। একটা জিনিস বার করে খেয়াল করবেন, আমার পক্ষে যদি আজকে 20 টাকা না থাকে, আমি কিন্তু এখান থেকে আধা কিলোমিটার জায়গা যাবো, আমি 20 টাকা রিক্সা ভাড়া লাগে, আমি 20 টাকা নাই, যেতে পারবো না। কিন্তু আমি সেই পর্যায়ে একজন লোক, আমার মতো এরকম লক্ষ লক্ষ লোক তার ইনভেস্ট করে এই অবস্থা আছে, তাদের কথা ভাবার জন্য আমি মনে করবো যে প্রথম কাজই হবে দেশটির একটা অংশ, মানে দেশটির যত ইনভেস্টমেন্ট হয়েছে, ইনভেস্টমেন্টের একটা অংশ ফেরত দেওয়া, যেটা মানুষের ফেরত মানুষ বেঁচে থাকার মতো একটা অবলম্বন পায়। দ্বিতীয় কথা হলো কোম্পানিকে পরিচালনা করা, কোম্পানির ব্যবসাকে পরিচালনা করা, যাতে করে কোম্পানি একদম মানে ধ্বংস না হয়ে যায়, কোম্পানি যেন পুনরুজ্জীবিত হয়। এটি হলো আমার কোম্পানির কাছে চাওয়া, বর্তমান বোর্ডের কাছে চাওয়া। এবং দেশবাসীর কাছে আমি অনুরোধ করবো যে যারা দেশের সদস্য আছেন, তার সঙ্গে প্রতি ফ্যামিলিতে 2-4 জন আছেন, এইসব সব মিলিয়ে হয়তো যদি 5 গুণ করে আনতে হলে হয়তো 2-4-5 কোটি লোক ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ইনভলভ, তাদেরও দোয়া আসবে। তারাও চায় যে লোকগুলি সলভেন্ট হোক,
এই লোকগুলি কিছু টাকা পয়সা পাক, এই লোকগুলি সমাজে চলে ফেরা খাক, এই আশা কিন্তু তারাও করে। এইভাবে 4-5 কোটি লোক কিন্তু ডেস্টিনির সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ, ইনডাইরেক্টলি ইনভলভ আরো অনেক বেশি। তারপরে আমার সম্বন্ধে এত লোকের কাছে আমি শুনি, হাজার হাজার লোক আমাকে নিয়ে চর্চা করে সমাজে, শহরে, বন্দরে, গ্রামে, ঢাকা শহরে হাজার হাজার লোক চর্চা করে। একটা লোক নিয়ে 1000 লোক চর্চা করে, তাহলে এই 45 লক্ষ লোক নিয়ে কত কোটি লোক চর্চা করে? আমি টোটাল জেনারেশন চর্চা করে এই লোকগুলি নিয়ে। দেশ নিয়ে এত লোক বেকার হয়ে পড়ে আছে, তাদের অর্থ সম্পদ সব দেশ থেকে পড়ে আছে, এগুলো আত্মসাৎ হচ্ছে, এগুলি কোনো হচ্ছে না। আমি আশা করবো বোর্ডের এদিকে খেয়াল রাখা উচিত এবং এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করে দেশ বোর্ডকে আগানো উচিত এবং সর্বাগ্রে দেশটি পরিচালনা করার জন্য কিছু অর্থ কালেকশন করা দরকার। দ্বিতীয়ত, ব্যাংক ওপেন করে বোর্ডের মাধ্যমে হোক, যেভাবে সরকারকে কনভিন্স করে হোক, অ্যাকাউন্ট অন করে কিছু টাকা পয়সা মানুষকে দেওয়া যায়, সেই ব্যবস্থা। এটি হলো আমার বর্তমান বোর্ডের কাছে আবেদন এবং নিবেদন দুটাই। থ্যাংক ইউ ভেরি মাচ। তো ধন্যবাদ জনাব মাজহারুল ইসলাম। আমরা আজকের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। তো বিবিধে আমাদের বিনিয়োগকারীদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, বিবিধে। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আমার বলার উদ্দেশ্য হলো এটাই, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, সবরকারীর সঙ্গে আমি আছি। তো আল্লাহ তাআলা যদি বলে থাকেন সবরকারীর সঙ্গে আছে, তা আমরা তো মাত্র 12 বছর কাটালাম, তাই না? আইয়ুব আলাইহিস সালাম তো 18 বছর অসুস্থ ছিলেন, সারা শরীরে কিরা ছিল, এটা চোখ ছাড়া আল্লাহ তাআলা ওনাকে সব নিয়ে গেছেন। তবু বলছিলেন যে, হে খোদা, তোমাকে দেখার জন্য, তোমার কালাম দেখার জন্য আমার চোখ ধরে তুমি বাঁচিয়ে রাখো, আমার সমস্ত শরীর তোমার পোকা খেয়ে ফেলা, আমি দিয়ে দিলাম। তাহলে আমরা তো মাত্র 12 বছর কাটিয়েছি। আমি মনে করি 12 বছর অনেক সময়, তবু 12 বছর জীবনে সবকিছু না। তো 12 বছর ধৈর্য ধারণ করতে পারছি, আরো আমরা একটু ধৈর্য ধারণ করি। কোম্পানি যখন অনেকটা আগায় গেছে আমার ধারণা, আপনাদেরও ধারণা হবে। তো আশা করি কোম্পানি আগাচ্ছে, রাইটলি এগিয়ে যাচ্ছে এবং এটা যদি মুক্তি পায়, তাহলে আমাদের এই 12 বছর 13 বছর বা এই সময়টা আমাদের কাছে তখন খুব কষ্টের মনে হবে না, আনন্দের মনে হবে। আমরা যেন সে আনন্দ সবাই একসাথে করতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে যাই বিষয়ের কাছে সে আকুল আবেদন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মাজহারুল ইসলাম। আজকের এই ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির এই লাইভ সেশনে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনার প্রতি আবারও অশেষ কৃতজ্ঞতা, এবং আমরা ভবিষ্যতে আরো কোনো একটি লাইভ সেশনে আপনার মূল্যবান মতামত এবং মূল্যবান বক্তব্যের জন্য আবারও আপনাকে আমন্ত্রণ জানাবো, এবং আশা করছি তখনও আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিবেন। তো এই প্রত্যাশা রেখে আজকের সেশনটি আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও ধন্যবাদ।